নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় না, এটা বৈঠকি আলোচনা নয়, আমরা আবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে লাইভ দাঁড়িয়ে আছি। আইএসএল এর সেমিফাইনাল পর্যায়ের যে খেলা ছিল, ফার্স্ট লেগ ভুবনেশ্বরে হয়েছিল, 2-1 গোলে মোহনবাগান পিছিয়ে ছিল, কিন্তু আজকে দেবজয়দা একটা রিমার্কেবল কামব্যাক আমরা দেখলাম, 2-0। আজকে দর্শক সংখ্যা মুম্বাই রাজ্যের থেকেও একটু বেশি, 62,000। দেবজয়দা, তুমি একদম সামনে থেকে দেখলে কেমন লাগলো বলো? দারুণ। আর তুমি যদি দেখো, খেলাটা তুল্যমূল্য খেলা হয়েছে। ফার্স্ট হাফে ওড়িশা চান্স পেয়েছে, কনভার্ট করতে পারেনি। সেকেন্ড হাফের প্রথম দিকে তো ওড়িশা খুবই ভালো খেলছিল, পুরো গেমটা কন্ট্রোল করছিল। তারপরে মোহনবাগান অনেক ফরচুনেট, মোহনবাগানের এরকম একটা বেঞ্চ আছে যেখানে সাহাল নামছে, ইনজুরি টাইমে গোল করছে। সাহাল একটা স্পেশাল প্লেয়ার, কিন্তু বলবো একটা মানে সেমিফাইনালের মতো খেলা হয়েছে। আর যেটা এত দর্শক চেয়েছিল, ফাইনালি 62,000 দর্শকই মোহনবাগানের হয়ে খেলা দেখতে এসেছিল, তারা মোহনবাগানের জয় চেয়েছিল, 2-0 হয়েছে। এই গরমে আমি আর চাইছিলাম না এক্সট্রা টাইমে যাক খেলাটা, সেটা হয়নি। গরমে কেউই চাইছিল না এক্সট্রা টাইমে যাক। আমাদের ক্যামেরা পার্সন যে সে আমায় বারবার বলছিল যে আর এক্সট্রা টাইমে গেলে মনে হয় না ভালো হবে খেলাটা। তুমি যেরকম বলছিলে যে ওড়িশা খেলাটা দ্বিতীয় অর্ধে ধরার পরে খেলাটা একটু ঝিমিয়ে গেছিল, সেইখানে কি মানে হাওয়াসের একটা তোমার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস আবার বলতে হবে? কারণ লিসান কোলাসাকে তুলে নিয়ে মানবীরকে বাঁদিকে নিয়ে আসা, কিয়ান নাজিকে নামানো, ওইখানে কি চ্যানেলটা আরো বেশি খুলে গেল অ্যাটাকিং থার্ডে গিয়ে? ওখানে তুমি যদি দেখবে মোবিলিটি বেড়ে গেল। প্রথম কথা, ফার্স্ট হাফে আমরা আজকে দেখছিলাম সুভাশিস একটু ডাউন, রয় কৃষ্ণা কিন্তু অনেক কভার সুভাশিসকে বিট করে ফেলছিল। আর কোলাসো নামলেও কিন্তু রয় কৃষ্ণাকে ওই দিক দিয়ে আটকানো যাচ্ছিল। উল্টো দিকে ইশাক রালতে দারুণ খেলা সত্ত্বেও আনোয়ার কিন্তু ওকে আটকে রেখেছিল, কিন্তু এদিকে আটকানো যাচ্ছিল না। সেখানে লিসান কোলাসো আজকে অফ ছিল বলতেই হবে। সেখানে কিয়ানকে নামানো, আর একদম ব্রেকেই অভিষেককে নামানো, দীপক টাংরিও যেটা দীপক টাংরির কাছ থেকে চাওয়া হয়েছিল, হয়তো দীপক টাংরি সেটা দিয়েছে 45 মিনিট, কিন্তু অভিষেককে নামানো, অভিষেক ভালো খেলেছে। অভিষেক মাঝমাঠটা কন্ট্রোল করার চেষ্টা করছিল। ওড়িশা টিমের মাঝমাঠটা খুব জমাট তুমি যদি দেখো। আর জাহু একদম নিচ থেকে খেলে, জাহুকে কিন্তু সেইভাবে খেলতে দেয়নি হাবাস। কারণ আর জাহুকে কোথাও আমার মনে হচ্ছিল হয়তো এটা হিউমিডিটির কারণেও জাহু একটু অফ, মানে জাহু একটু ক্লান্ত, জাহুকে একটু টায়ার্ড লাগছিল। জাহু কিন্তু এই ম্যাচে আমার মনে হলো যে জাহু গত ম্যাচে ভুবনেশ্বরের থেকে অনেক বেশি বল পেয়েছে, কিন্তু সেই অর্থে কিছু করতে পারেনি। জাহুকে আমরা বারবার দেখে, হয়তো 2-3 বার আমরা দেখলাম যে জাহু এই সুভাষিসের পিছনে, তুমি যেরকম বলছিলে যে চ্যানেলটা ওপেন হয়ে যাচ্ছিল বারবার, সেইখানে রয় কৃষ্ণাকে দূর থেকে লং বল খেলার চেষ্টা করেছে জাহু কিছু। এছাড়া মাঝমাঠটাকে ওড়িশা কি করে হাবাস বন্ধ করলো তোমার কি মনে হয়? না দেখো, এক তো হচ্ছে অভিষেকের সেকেন্ড হাফে নামানোটা আমি বলবো গুরুত্বপূর্ণ ভূমিকা করেছে। মাঝমাঠে কিন্তু ওড়িশাও ভুল পাস করেছে। তুমি যদি মনে করে দেখো, জাহু একটা বল গিফট করলো থাপাকে, যেটা গোল হলো না। এছাড়া আমি দর্শকদের কথা বলতে হবে, কারণ খেলা থেকে মোহনবাগান একদম হারিয়ে যাচ্ছিল একটা সময়, যখন মনে হচ্ছে তখন কিন্তু একটা ইনসিডেন্ট, যেটা আমি আর তুমি আলোচনা করছিলাম, অরিন্দমের ইনসিডেন্টটা, সেটার পরে দর্শক অমরিন্দরের ইনসিডেন্টটা, সেটার পরে দর্শক কিন্তু অনেকটা মানে হঠাৎ করে জেগে উঠলো। তারপরে হস্টাইল একটা এনভায়রনমেন্ট, এখানে খেলাটা ডিফিকাল্ট যে কোনো অ্যাওয়ে টিমেরই। এখানে কি তোমার মনে হয় না যে অমরিন্দর তো এমন না যে প্রথমবার কলকাতায় খেলতে আসছে, এত বড় একটা ক্রাউডের সামনে ওকে পারফর্ম করতে হয়েছে, সেখানে এই রকম ম্যাচে তুমি যদি দর্শককে তোমার বিরুদ্ধে করে দাও, সেখানে তো সেটা তোমার ডিসঅ্যাডভান্টেজে চলে যাবে। মোহনবাগান কিন্তু তার আগে বেশ 20 মিনিট একটা নির্বিষ মনে হচ্ছিল, ওই ঘটনাটার পর থেকে কিন্তু মনে হলো একটা স্পার্ক, তারপরে আরো 2-3টা অ্যাটাক, এবং তার মাঝখানে থেকে একটা বলতে গেলে একটা পিন বল সিচুয়েশন ক্রিয়েট হলো, সেখান থেকে সাহালের গোল। আর ওদেরও তুমি যদি দেখো, এই অমরিন্দরের ওই ইনসিডেন্টটার আগে ওড়িশা যখন কন্ট্রোল করছিল, পুইতিয়াকে সাব অফ করাটা কিন্তু একটা দারুণ ডিসিশন লোবেরার। ওখানে পুইতিয়ার খেলাটা আজকে সেই রকম ভাবে ফার্স্ট হাফে পুইতিয়াকে আমরা দেখছিলাম না, ওখানে সাম আপ করাটা, ওখান থেকে ভালো খেলা তৈরি হচ্ছিল। সেখানে আমি বলবো সব মিলিয়ে আর যে চেঞ্জগুলো আমরা দেখলাম হাবাসের, সেগুলো একদম টু দ্য পয়েন্ট চেঞ্জ। যে কটা চেঞ্জ হয়েছে সব কটা চেঞ্জ একদম টু দ্য পয়েন্ট। আনোয়ারের বসে যাওয়াটা একটু হয়তো মানে ডিফিকাল্ট হতে পারে, আমরা জানি না আনোয়ারের চোটটা কত। আনোয়ারের বদলে দীপেন্দু নামলো, দীপেন্দু নেমে কিন্তু বেশ ভালোই পারফর্ম করলো। হ্যাঁ, ভালো পারফরমেন্স করেছে। আনোয়ার একটু ওপরেও খেলছিল তুমি যদি দেখো, সেখানে ওই সময় যখন দীপেন্দু নেমেছিল তখন ডিফেন্স করাটাই দরকার ছিল। আমার মনে হচ্ছিল একটা সময়, আমি জানি না তুমি সহমত হবে কিনা, একটা সময় দুটো টিমই চাইছিল ইয়েতে চলে যাক, এক্সট্রা টাইমে চলে যাক। আমি সেটাই বলতে চাইছি, একটা সময় যখন শুধু মানে প্লেয়াররা নয়, মাঠে যারা বসে আছে তারাও
অনেকে ভাবছে যে এবার এক্সট্রা টাইমে চলে যাবে, বেশ একটা স্লথ হয়ে গেছে খেলাটা, সেইখানে এসে আমার মনে হয় যে আমরিন্দারের ওই ইনসিডেন্টটা ওটা একটা স্পার্কিং, একটা টার্নিং পয়েন্ট মোমেন্টের। এছাড়াও তুমি যদি আমরা যদি ফার্স্ট হাফে আবার ফিরে আসি, আজকে কিন্তু একজনের কথা আমাকে বলতে হবে যে প্রথম অর্ধে তার পারফরমেন্স আমার দারুণ চোখ টেনেছে। আবার একজনই, সেই মোহনবাগানের দিমিত্রি বেত্তারাতস। আজকে কিন্তু দেখলাম যে দিমিত্রি বেত্তারাতস সেই অনুযায়ী কামিংসের ঠিক নিচ থেকে নয়, তিনি কিন্তু একটা ফ্রি রোমিং পজিশনে খেলছিলেন, যেহেতু রয় কৃষ্ণা ডান দিক দিয়ে বারবার উঠে আসছে, লিস্টন কোলাসোকে নিচে নেমে আসতে হচ্ছে। গোলটা তুমি মনে করো, ওখানে কিন্তু দিমিত্রি যে বাঁদিক থেকে বলটা পেলো, ওখানে কিন্তু কেউ ভাবেইনি দিমিত্রি বাঁদিকে চলে যাবে, সেখান থেকে শট এবং রিবাউন্ডে জেসন কামিংসের গোল। একটা কথা আমরা গোল টেবিল ফুটবলের পডকাস্টে এর আগে বলছিলাম যে কামিংসের থাকাটা এবং সাদিকুর না থাকাটা বোধহয় ব্লেসিং ইন ডিসগাইজ হবে, তুমি কি সহমত? আজকে কামিন্স কিন্তু অসাধারণ খেলেছে। আজকে কামিন্স ফল ব্যাক করছিল, মাঝে মাঠে নেমে এসে বল স্ন্যাচ করার চেষ্টা করছিল, কামিন্স অনেক বেশি দৌড়চ্ছিল। কামিন্স দেখো, কামিন্স কিন্তু হচ্ছে ওই টিপিক্যাল নাম্বার 9 যে সঠিক সময় সঠিক জায়গায় থাকে। কামিন্স এই সিজনে যতগুলো গোল করেছে তুমি বলতে পারো ম্যাক্সিমাম ট্যাপিং বা ম্যাক্সিমাম রিবাউন্ডে গোল করেছে, কিন্তু ওখানে থাকাটা জরুরি, সেটা কিন্তু কামিন্স থাকে। 12টা গোল এই সিজনে, 5টা পেনাল্টি। এবারে আজকে ওইখানে ও ছিল বলেই গোলটা হলো। আর অমরিন্দারের মনে হচ্ছে যেন একটা ইনজুরি নিয়ে খেলছে প্রথম থেকেই, মনে হচ্ছে ও ইনজিওর্ড হয়ে যাচ্ছে খুব সহজেই। তারপরে আরও অনেক বাড়ি দেখলাম ওকে, বাইরে থেকে ডাক্তার এসে ইয়ে করলো, ও শুশ্রূষা করলো। তো বাইরে থেকে ডাক্তার আসার ঘটনাটা অনেক বেশি হচ্ছিল না বলে তোমার মনে হয়? যে খেলাটা কিন্তু আমার কিন্তু মনে হয় যে এটা এখানে কিন্তু লোবেরাকে এখানে কিন্তু ক্রেডিট দিতেই হবে, তার কারণ মোহনবাগান শুরুতে যে ছন্দে খেলা শুরু করেছিল, সেই ছন্দটা কিন্তু ওড়িশা বারবার ভাঙার চেষ্টা করছিল, ফাউল হচ্ছে, বল অনেক দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, খেলাটাকে যে একটা বিচলিত করে দেওয়া, ফ্লোটাকে, মোমেন্টামটাকে নষ্ট করে দেওয়া, এটা কিন্তু ওড়িশা সফলভাবে সক্ষম হচ্ছিল না। একেবারেই করেছে। যে গোলটা হেক্টরিউসে গোল লাইন সেভ করলো, ওটা ওদের গোল। ইশাকরালতে ওটা ওরকম একটা মানে একদম কি বলবো, হেডটা আরো স্পেসিফিক, আরো পাওয়ার থাকা দরকার ছিল, সেটা করেনি। হেক্টরিউসের তোমাকে মানে ইয়ে দিতেই হয়, আগের দিনের ওর সমস্যাটা, মানে আগের দিনের ও যে ভুলটা করেছিল আজকে সেটা ঠিক করে নিয়েছে, সে ও গোল লাইন সেভ করেছে। তাছাড়াও তুমি যদি দেখো আরো দুটো এরকম হলো যেখানে ওড়িশার ডান দিকটা একেবারে ওপেন করে রয় কৃষ্ণা ক্রস করেছে, যেখানে কেউ একটা পাঁচওয়ালেই গোল হয়ে যাচ্ছিল। তার ফলে কি হচ্ছে, ফার্স্ট হাফে এরকম কখনোই মনে হয়নি যে ওড়িশা খেলা থেকে বেরিয়ে গেছে। পুরো ম্যাচেই তুমি যদি দেখো 90 মিনিটে কখনো ওড়িশা খেলা থেকে বেরিয়ে যায়নি। একটা সময় বিশেষ করে একটা যে কথাটা আমরা আগেও বললাম যে 10-15 মিনিট ওড়িশা একেবারেই খেলাটা কন্ট্রোল করছিল, তারপরে সাবস্টিটিউশন, দর্শক, হোম অ্যাডভান্টেজ সব মিলিয়ে মোহনবাগান আবার ফিরে এলো ম্যাচ। যেভাবেই হোক মোহনবাগান বেশ একটা 2-0 ক্লিন চিট রেখে, আমরা ভেবেছিলাম যে ভুবনেশ্বর ওরা ক্লিন চিট রাখতে চাইবে, যুবভারতীতে ঘরের মাঠে ক্লিন চিট রেখেছে। পরবর্তী কালকে খেলা আছে গোয়া মুম্বাইয়ের টানটান উত্তেজনার খেলা, আমরা সেখানে থাকবো, মাঠে না, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আপনাদের সবাই দেখতে পাবেন যে খেলায় কি হয়েছে, খেলার খবরাখবর আপনাদের কাছে নিয়ে আসবো। কি মনে হচ্ছে দেবজয়দা, কালকে কে জিতবে? কালকে আবার মানে আগের দিন যা হয়েছে সিনেমা, যা বোঝা যাচ্ছে না। মুম্বাই আর এফসি খুব ভালো খেলছে, মুম্বাই সিটি দারুণ কামব্যাক করেছে, ফলে কালকে কিছুই বোঝা যাচ্ছে না, একেবারে 50-50 ম্যাচ হবে। আমি আগের দিনের কথা বলতে থাকবো। তুমি যদি দেখো কলিঙ্গ স্টেডিয়ামের মাঠটা না একটু ছোট, যেখানে ওয়াইড খেলাটা একটু মোহনবাগান যেরকম খেলে মানভীর আর কোলাসোকে ইউজ করে, সেই খেলাটা একটু অসুবিধা হচ্ছিল। আজই মোহনবাগান নিজের ঘরের মাঠে আবার সেরকম খেলতে পারছে। হেক্টরিউসে প্রবলেম ফেস করছিল কলিঙ্গতে, ডিমি খেলতে পারছিল না ভালো। এটা কিন্তু সবটাই একেবারে একদিনে সব পুরো টিম অফ হয়ে যাওয়ার জন্য না, আরো অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে আমার মনে হয় যে মাঠটা একটু ছোট, সেটা একটা কারণ তো বটেই। ওদের ডেলগাডো ছিল না আজকে, সেটা খুব একটা হয়তো এফেক্ট করেনি। আজকে মোর্তাজা ভালো খেলেছে, ওদের ডিফেন্স খুব একটা খারাপ খেলেনি, যে চান্সটা পেয়েছে মোহনবাগান কনভার্ট করেছে। আর কালকের ম্যাচে এফসি গোয়া আসুক বা মুম্বাই সিটি আসুক, দুটো টিমই দারুণ টিম। ফলে আবার যদি মুম্বাই সিটি হয় শিল্ডের মতো, তাহলে আমার মুম্বাই সিটি আর কলকাতাতে ফাইনাল হচ্ছে, এটা আমরা জেনেই গেলাম। আজকে 4 তারিখে দেখা হবে। 4 তারিখে দেখা হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই পডকাস্ট, আমাদের এই লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ, যেটা কিনা যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে হচ্ছে। কেমন লেগেছে সেটা আমাদের জানান। ডেসক্রিপশনে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আপনাদের দেওয়া থাকবে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর দেখতে থাকুন আমাদের। আর যেহেতু আমরা আজকে কোথায় যেন এসেছি, এটা সল্টলেক স্টেডিয়ামে বাংলার ফুটবল দেখতে, ভারতীয় প্লেয়াররা অনেকে খেললো, আমরা বলি আমাদের যেটা মোটো, বাংলা এবং ভারতীয় ফুটবলের জয় হোক।